একদম শুরুতে তাহলে আমরা দেখি পরিপাক কি। আমি জানি তোমরা সবাই জানো পরিপাক কি। পরিপাক হচ্ছে একটি আদ্র বিশ্লেষণ প্রক্রিয়া, একটি জৈব রাসায়নিক প্রক্রিয়া, যার মাধ্যমে কঠিন জটিল ও দ্রবণীয় খাদ্যবস্তু বিভিন্ন হরমোনের প্রভাবে এবং এনজাইমের সহায়তায় ভেঙে দ্রবণীয়, সরল ও তরল এবং দেহকোষে গ্রহণীয় ক্ষুদ্র অণুতে পরিণত হয়। আমাদের যে তন্ত্রটা এই পরিপাকে সাহায্য করছে সেটাকে আমরা বলি পরিপাক তন্ত্র। পরিপাক তন্ত্রের আবার দুটি অংশ রয়েছে, একটি হচ্ছে পরিপাক নালী, অন্যটি হচ্ছে পরিপাক গ্রন্থি। প্রথমে আমরা পরিপাক নালী সম্পর্কে আলোচনা করছি। আমাদের পরিপাক নালীটি আমাদের একটা মুখছিদ্র থেকে শুরু হয়ে দেহের মাঝ বরাবর চলে গেছে। আমাদের মুখছিদ্রটি দুটি ঠোঁট দ্বারা আবৃত থাকে। আমাদের ঠোঁট হচ্ছে অরবিকুলারিস পেশি দ্বারা গঠিত, যার কারণে আমরা ঠোঁটটাকে সঞ্চালিত করতে পারি। আমাদের ঠোঁটে রক্তনালিকা আছে, লসিকা নালী আছে, স্নায়ু আছে, ট্রাইজেমিনাল স্নায়ুর শাখা রয়েছে। মুখছিদ্রটি আমাদের মুখগহ্বরে উন্মুক্ত হয়। মুখগহ্বরকে আবার দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে ভেস্টিবিউল আর একটা হচ্ছে প্রকৃত মুখগহ্বর। ভেস্টিবিউলটা কি? ভেস্টিবিউল হচ্ছে এই যে আমরা ঠোঁটটা যদি বন্ধ করি, আমাদের ঠোঁট এবং দাঁতের মাঝখানে যে ফাঁকা জায়গা রয়েছে সেটাকে বলা হয় ভেস্টিবিউল। এরপরে হচ্ছে প্রকৃত মুখগহ্বর। আমাদের প্রকৃত মুখগহ্বরে তালু, জিহ্বা আছে, তালু আছে উপরে, তারপরে লালা গ্রন্থি আছে এবং অবশ্যই দাঁত আছে। দাঁত আমাদের একটা বাচ্চার 6 মাস বয়স থেকে দাঁত ওঠার কার্যক্রম শুরু হয়ে যায়। এই দাঁতগুলো অবশ্যই 5 থেকে 6 বছর বয়সে পড়ে যায়, যেগুলোকে আমরা বলি স্থায়ী দুধ দাঁত। এই দাঁতের সংখ্যা হচ্ছে 20টি। এরপরে যে দাঁতগুলো উঠে এবং আমরা মানে যে দাঁতগুলো উঠে এবং এগুলো পড়ে গেলে আর ওঠে না, সেই দাঁতগুলো হচ্ছে স্থায়ী দাঁত। স্থায়ী দাঁতের সংখ্যা হচ্ছে 32টি এবং এখানে আমরা 4 প্রকারের দাঁত দেখি। যেহেতু আমাদের ভিন্ন ভিন্ন ধরনের দাঁত রয়েছে, সেজন্য আমাদেরকে বলা হয় হ্যাটারোডন। আর আমাদের এই যে দাঁতের সজ্জাটা আমাদের মাড়িতে একটু সুনির্দিষ্ট, একটা সুনির্দিষ্ট, অর্থাৎ ইনসিসর আছে, এরপরে ক্যানাইন, প্রিমোলার, মোলার এভাবে সাজানো রয়েছে। আমাদের আমাদের মাড়িতে দাঁতগুলো কিভাবে সজ্জিত রয়েছে এবং সংখ্যাটি একটা সুন্দর ফর্মুলার মাধ্যমে দেখানো হয়, যেটাকে বলা হচ্ছে দন্ত সংকেত। আমি আশা করব তোমরা এটা একটু দেখে নিবে। এই যে এরপরে আমাদের দাঁত, এরপরে যে অংশটা মুখগহ্বরের পরে সেটা হচ্ছে গলবিল। গলবিল হচ্ছে ফানেলের মতো একটা অংশ। এই অংশটাকে আবার 3 ভাগে ভাগ, মানে গলবিলটা 3টা অংশে বিভক্ত হয়েছে। একটা একটা হচ্ছে আমাদের নাসাগহ্বরের সাথে সংযুক্ত গলবিলের অংশ, যেটি নাসাগহ্বরের সাথে সংযুক্ত, সেটাকে আমরা বলছি নাসা গলবিল, অর্থাৎ ন্যাজোফ্যারিংস যেটাকে বলে থাকি। এরপরে আছে যেটা আমাদের মুখগহ্বরের সাথে সংযুক্ত, এটাকে আমরা বলি অরোফ্যারিংস বা মুখগহ্বর, এবং স্বরনালীর সাথে যেটা সংযুক্ত সেটাকে আমরা বলি ল্যারিঙ্গোফ্যারিংস। আমাদের গলবিল হচ্ছে 12.5 সেন্টিমিটারের মতো লম্বা হয়ে থাকে। গলবিল পেছনের দিকে 2টা ছিদ্র বহন করে, একটাকে বলি আমরা গ্লটিস এবং অন্যটিকে আমরা বলি গালেট। গ্লটিসটা কি? গ্লটিসটা হচ্ছে যেটি শ্বাসনালীর সাথে সংযুক্ত। এই গ্লটিসটা আবার একটা এপিগ্লটিস নামক কার্টিলেজ নির্মিত একটা ছোট্ট অর্গান দ্বারা আবৃত থাকে এবং ওই গালেটটা অন্য নালীতে উন্মুক্ত হয়। এখন আসো আমরা অন্ননালী নিয়ে একটু আলোচনা করি। অন্ননালী স্বাভাবিক এটা প্রায় 25 সেন্টিমিটারের মতো হয়ে থাকে। অন্ননালী তোমার একেবারে ওই যে গলবিল থেকে শুরু করে যকৃতে এসে পাকস্থলীতে এসে শেষ হয়। আমাদের অন্ননালী আমাদের যে খাবারটা মুখগহ্বরে যায়, সেখানে শক্ত এই খাবারটা লালার সাথে মিশ্রিত হয়ে বোলাসে পরিণত হয়। সেই বোলাসটা অন্ননালী পথেই কিন্তু কোথায় আসে? পাকস্থলীতে আসে।
এই বোলাসটা কিন্তু টুপ করে আমাদের পাকস্থলীতে পড়ে যায় না অন্ননালী দিয়ে, একটা প্রক্রিয়ার মাধ্যমে এটা কিন্তু আসে। সেই প্রক্রিয়াটাকে আমরা বলি পেরিস্টালসিস প্রক্রিয়া। এটা কি রকম আমি বলতে পারি, তোমরা নিশ্চয়ই কেঁচু দেখেছো, কেঁচু কিভাবে হাঁটে অর্থাৎ কিভাবে মুভ করে, প্রথমে সংকুচন প্রসারণ, আবার দেহটাকে সংকুচিত করে আবার প্রসারিত করে। ঠিক তেমনি পোলাস যখন আসে আমাদের অন্ননালীতে, আমাদের অন্ননালীটা সংকুচিত প্রসারিত এইভাবে বোলাসটা পাকস্থলীতে এসে ঢুকে। এখানে কি এর পরবর্তী যে কার্যক্রম শুরু হয়, অন্ননালীর যে সংকুচন প্রসারণ এই প্রক্রিয়াটাই হচ্ছে পেরিস্টালসিস, এখানেই শুরু হয়। এটা কিন্তু শেষ পর্যন্ত একেবারে আমাদের লার্জ ইন্টেস্টাইন পর্যন্ত এই প্রক্রিয়াটা কিন্তু দেখা যায়। এখন আসো আমরা পাকস্থলী দেখি। আমাদের পাকস্থলীটা একটু গোলাকার পেশল একটা অর্গান, যেটি অন্ননালীর সাথে কার্ডিয়া নাম কার্ডিয়ার অন্ননালী এখানে গিয়ে শেষ হয়েছে। এই যে অন্ননালী এবং পাকস্থলী যেখানে একসাথে হয়েছে সেটাকে বলা হয় কার্ডিয়া অংশ। এখানে একটি স্ফিংটার থাকে, স্ফিংটার মানে হচ্ছে দরজার মতো অংশ, এটাকে বলা হচ্ছে কার্ডিয়াক স্ফিংটার, কার্ডিয়াক স্ফিংটার। এরপরে কার্ডিয়ার পরে আছে ফান্ডাস, ফান্ডাসটা একটু গম্বুজের মতো। এই ফান্ডাসটা অন্ননালীর শেষ প্রান্তের সাথে সমান্তরালে অবস্থান করে। এরপরে আছে পাকস্থলীর বডি অংশটা, এরপরে অ্যান্ট্রাম, অ্যান্ট্রামের পরে একেবারে শেষ অংশ পাইলোরাস। এই পাইলোরাস অঞ্চলটা জিওজানামের সাথে সংলগ্ন অংশ। এখানেও একটা স্ফিংটার আছে যেটাকে আমরা বলি পাইলোরিক স্ফিংটার। পাকস্থলীর ভেতরে যদি আমরা আমরা এখন দেখাচ্ছি না, আমরা গ্যাস্ট্রিক গ্রন্থি যখন আলোচনা করব তখন দেখব। একটু সংক্ষেপে বলি, পাকস্থলীর প্রাচীর পেশি এবং বিভিন্ন গ্ল্যান্ড দ্বারা গঠিত। এই পাকস্থলীর যে ভেতরে মিকাস মেমব্রেনটা, এখানে যে লুমেনটা আছে অর্থাৎ পাকস্থলীর লুমেনে কতগুলো অবিক্ষেপ দেখা যায় যেগুলোকে বলা হয় রোগী। পাকস্থলী আমরা জানি যে একটা কলামনার সেল দ্বারা গঠিত। এই কলামনার সেল দ্বারা গঠিত এবং এখানে প্রায় 3.5 মিলিয়ন গ্যাস্ট্রিক পিট আছে। গ্যাস্ট্রিক পিট, আমি পিট বলছি, গ্যাস্ট্রিক পিট আছে। এই পিট গুলোতে কিন্তু গ্যাস্ট্রিক গ্রন্থি থাকে। আমরা এটা গ্যাস্ট্রিক গ্রন্থি যখন আলোচনা করব তখন দেখব। এখন আসো এর কাজটা আসলে কি, আমাদের পাকস্থলী কিন্তু সাময়িকভাবে খাদ্যটা জমা রাখছে, তারপরে এখানে কিন্তু হাইড্রোক্লোরিক অ্যাসিড নিঃসৃত হয় যেটা জীবাণু নাশক হিসেবে জীবাণু মুক্ত করছে আমরা যে খাবারটা খাচ্ছি। তারপর হচ্ছে বিভিন্ন এই এনজাইমের সাথে এখানে খাদ্যটা পরিপাক হচ্ছে, কাইমে পরিণত হচ্ছে। তারপরে এই কাইমটা তার পরবর্তী অংশ অর্থাৎ ক্ষুদ্রান্তে চলে যায়। এখন আসো আমরা ক্ষুদ্রান্তটা একটু দেখি। এই যে পাইলোরিক অংশ, এই যে পাইলোরিক স্ফিংক্টারের মাধ্যমে পাকস্থলীটা ডিউডেনামে উন্মুক্ত হয়। আমাদের ক্ষুদ্রান্তের তিনটা অংশ একটু দেখো, এই ডিউডেনাম, এরপরে খাবারটা এখানে যেখানে আছে যে জেজুনাম, এরপরে হচ্ছে ইলিয়াম। ক্ষুদ্রান্তের সাথে তিনের একটা চমৎকার সম্পর্ক আছে। ক্ষুদ্রান্তকে আমরা তিনটা ভাগে ভাগ করতে পারি, ডিউডেনাম, জেজুনাম, ইলিয়াম। ক্ষুদ্রান্তের তিনটে স্ফিংক্টার আছে, যেমন এখানে আছে পাইলোরিক স্ফিংক্টার একেবারে শেষের দিকে, অর্থাৎ এখানে এখানে ইলিয়াম যেখানে সিকামের সাথে সংযুক্ত হয়েছে আমাদের বৃহদান্ত্রের সাথে, সেখানে একটা আছে যেটাকে বলা হয় ইলিওকোলিক স্ফিংক্টার। তাহলে বলতে পারা আরেকটা কোথায় আছে, আরেকটা হচ্ছে যেখানে অগ্নাশয় নালী এবং পিত্তনালী, এই সাধারণ পিত্তনালী যেখানে উন্মুক্ত হচ্ছে ডিউডেনামে অ্যাম্পল অফ ব্যাটারের মাধ্যমে, সেখানে একটা স্ফিংক্টার আছে যেটাকে বলি আমরা ভয়েডেনের স্ফিংক্টার। তাহলে আমরা তিনটে স্ফিংক্টার পেলাম। এখন দেখে আমাকে কেউ একজন বলো যে এখানে 3 ধরনের রস নিঃসৃত হচ্ছে, নিশ্চয় বলতে পারবে কোন কোন অংশ থেকে রসগুলো আসছে। এখানে আসছে তোমার অগ্নাশয় থেকে, তারপর আসছে তার নিজস্ব অর্থাৎ তান্ত্রিক রস, আরেকটা কোত্থেকে আসছে, আরেকটা হচ্ছে পিত্তথলি থেকে পিত্ত রস আসছে। তাহলে দেখো তিনটা অংশ, তিনটে স্ফিংক্টার, 3 ধরনের রস, এই হচ্ছে ক্ষুদ্রান্তের তিনের সম্পর্ক। এই এখন আসো আমরা যদি একটু করে বলি ডিউডেনাম কি কাজ করে। ডিউডেনাম, এই যে ডিউডেনামে কিন্তু কি আছে, ব্রোনার্স সেল আছে যেগুলো মিউকাস এবং পানি নিঃসরণ করে। তারপর আমাদের ইলিয়াম এবং জেজুনাম এবং ইলিয়াম আমাদের খাদ্যের যে বড় একটা অংশ,
এখানে কিন্তু কি হয়, পরিশোষিত হয় এবং এখানে পরিপাকও হয়। ডিউটেনাম কিন্তু আরেকটা কাজ করে, সেটা হচ্ছে এই যে এই যখন তোমরা আমি বলেছি যে হাইড্রোক্লোরিক অ্যাসিড নিঃসৃত হচ্ছে, তার মানে কি পাকস্থলী থেকে যে কাইমটা আসছে সেটা কিন্তু অ্যাসিডিও, সেটাকে কিন্তু এখানে পিত্তরসের মাধ্যমে ডিউটেনামের এই অংশটাতে এটা কিন্তু কি হচ্ছে, প্রশমিত হচ্ছে, অর্থাৎ অম্লীয় পরিবেশটা পরিশমিত হচ্ছে। অর্থাৎ বলতে পারে যে ক্ষারীয় পরিবেশ হচ্ছে। কেন ক্ষারীয় পরিবেশ হচ্ছে? হ্যাঁ, যেহেতু পিত্তাশয় একটু ক্ষারীয়, সেজন্য এখানে ক্ষারীয় পরিবেশ সূচিত হচ্ছে। এরপরে আসো আমরা দেখলাম ক্ষুদ্রান্ত, এখন আসো আমরা বৃহদান্ত্রটা দেখি। বৃহদান্ত্র ক্ষুদ্রান্ত যেখানে শেষ হয়েছে, অর্থাৎ এই জায়গা থেকে ইলিওকোলিক স্ফিংক্টারের পরে বৃহদান্ত্র শুরু হয়েছে। বৃহদান্ত্র প্রথম অংশটাকে সিকাম বলে, সিকামের পরে হচ্ছে কোলন, কোলনটাকে আবার 4 ভাগে ভাগ করেছে, যে অ্যাসেন্ডিং কোলন, ট্রান্সভার্স কোলন, ডিসেন্ডিং কোলন, সিগময়েড কোলন। তাহলে অ্যাসেন্ডিংটা হচ্ছে আরোহ কোলন, তারপর হচ্ছে অনুপ্রস্থ, তারপর হচ্ছে অবরোহ, তারপর হচ্ছে সিগময়েড কোলন। এই সিগময়েড কোলনটা উন্মুক্ত হচ্ছে রেকটামে। রেকটামের মধ্যে কতগুলো ভাঁজ আছে, কতগুলো সাইনাস আছে, এখানে অপচ্য যে খাদ্যের অংশগুলো আছে সেগুলো জমা থাকে। আর আমাদের এই বৃহদান্ত্র কি কাজ করে? বৃহদান্ত্র এখানে খাদ্যের অপচ্য অংশে কিন্তু আবার কি হয়, গাজন মানে ফার্মেন্টেশন হয়। তারপর হচ্ছে আরেকটা কাজ হয় এখানে, সেটা হচ্ছে আমরা তো পরিপাকতন্ত্রের বিভিন্ন অংশ যেমন ক্ষুদ্রান্ত যা পারে, যতগুলো খাদ্যসার পারে, ভিটামিন পান যা পারে, সেটা কিন্তু কি করছে, শোষণ করছে। যেমন ধরো ইলিয়ামে কিন্তু আমাদের ভিটামিন বি 12 শোষিত হচ্ছে, বাইল সল বা পিত্ত লবণ শোষিত হচ্ছে। এরকম শোষণের পরও কিন্তু প্রচুর পরিমাণে আয়রন এবং পানি রিকভার করে আমাদের বৃহদান্ত্র। তারপরে তাহলে এখানে একটা বড় কাজ হয়ে যাচ্ছে, পানি এবং অনেকগুলো আয়রন কিন্তু আবার পরিশোষিত হচ্ছে। এরপরে অপাচ্য অংশটা রেকটামে যায়, এখানে সাময়িকভাবে এটা অপাচ্য, এখান থেকে আবার কি হচ্ছে, এই এটা অপাচ্য অংশটা বের হয়ে যাচ্ছে। একটু হচ্ছে আমাদের পরিপাক নালী। এখন আসো আমরা পরিপাক গ্রন্থি দেখি। আমাদের পরিপাক গ্রন্থি কোন কোন ধরনের পরিপাক গ্রন্থি আছে, যে লিভার, গ্যাস্ট্রিক গ্ল্যান্ডস বা গ্যাস্ট্রিক গ্রন্থি, এরপরে আছে আন্ত্রিক গ্রন্থি বা ইন্টেস্টাইনাল গ্ল্যান্ডস, প্যানক্রিয়াস রয়েছে, তারপরে লালা গ্রন্থি রয়েছে। আমরা যেহেতু একদম মুখগহ্বর থেকে শুরু করে, আমরা লালা গ্রন্থির বর্ণনা দিয়ে শুরু করি। লালা গ্রন্থি, প্রথমে আসলে আমরা লালা গ্রন্থির অবস্থানটা দেখি। আমাদের আমাদের মুখগহ্বরে 3 জোড়া মুখগহ্বরে আসলে মুখগহ্বরের আশেপাশে 3 জোড়া 3 ধরনের লালা গ্রন্থি আছে। প্রথমটি হচ্ছে প্যারোটিড, যেটা আমাদের কর্ণমূলের এই 2 পাশে আছে। এই প্যারোটিড গ্রন্থিটা, প্যারোটিড গ্রন্থি পড়ে আছে সাবম্যান্ডিবুলার গ্ল্যান্ডটা আমাদের ম্যান্ডিবুলার ফোসার মধ্যে একটু নিচের দিকে, অর্থাৎ আমাদের নিম্ন চোয়ালের নিচের দিকে থাকে। এরপর হচ্ছে সাবলিঙ্গুয়াল গ্ল্যান্ডটা আমাদের জিহ্বার নিচে থাকে। এই গ্ল্যান্ডগুলোর মধ্যে লালা তৈরি হয় এবং এটা ডাক্টের মতো, তো নালীর মাধ্যমে আমাদের মুখগহ্বরে আসে। যেমন ধরো এই যে প্যারোটিড নালীর এই যে গ্ল্যান্ডটা, এটা এই যে নালীটার মাধ্যমে আমাদের মাড়ির দ্বিতীয় যে মোলার দাঁত আছে তার বিপরীতে এই নালীটা এখানে উন্মুক্ত হয়। তারপর হচ্ছে সাবমেন্ডিবুলার গ্ল্যান্ডের এই যে নালীটা, সেটাও আসে একদম নিচ থেকে আমাদের জিহ্বার সম্মুখে এসে আমাদের মুখগহ্বরে মেঝেতে উন্মুক্ত হয়। আর সাবলিঙ্গুয়াল গ্ল্যান্ডের এই নালীটা সরাসরি এখানে মুখগহ্বরে উন্মুক্ত হচ্ছে, যেটা এটা আমাদের জিহ্বার নিচেই থাকে। আমাদের এই লালা গ্রন্থিগুলো ভেতরের গঠনটা আমরা একটু দেখি। এখানে যেগুলো একটা জিনিস মনে রাখবে, যে গ্রন্থি, আমি যদি বলি গ্রন্থি কি, আমি আশা করব তোমরা সবাই জানো গ্রন্থি কি। গ্রন্থি হচ্ছে যেখান থেকে নিঃসরণ হবে। এটা এক কোষে হতে পারে, সেটা অনেকগুলো কোষ মিলে একটা কোষগুচ্ছ হতে পারে। এই যে গ্রন্থি যেখানে নিঃসরণের ব্যাপারটা আসে, সেখানে কিন্তু আমরা অ্যাসিনাস বলি, অ্যাসিনার সেল বলি। এই যে অ্যাসিনাস গুলো, কতগুলো অ্যাসিনাস সেল মিলে কি গঠিত হয়েছে, অ্যাসিনাস। এখান থেকে লালার গুলো নিঃসৃত হয়ে এই যে নালীটা, এই নালী পথে একটা বড় নালীতে আসছে। এর আগে আমরা একটু দেখি, এই যে অ্যাসিনার সেল গুলো মায়ো এপিথেলিয়াল
সেল দ্বারা এটা আবৃত থাকে, এটার উপরে বেসাল লেমিনা ভিত্তি পর্দা থাকে। এই সেলগুলো থেকে লালা নিঃসৃত হচ্ছে, লালা নিঃসৃত হয়ে এই যে ডাকটা বা নালীটা, পথে বড় একটা নালীতে আসছে, সেই নালীগুলোটাকে অর্থাৎ এসিনাস থেকে যে নালী, এসিনাস সেলগুলো থেকে যে নালীগুলো আসছে সেটাকে বলা হচ্ছে ইন্টারক্লেটেড ডাক্ট। এবং এরকম একাধিক ইন্টারক্লেটেড ডাক্ট মিলে হচ্ছে স্ট্রিয়াটেড ডাক্ট। স্ট্রিয়াটেড ডাক্টটা কি? স্ট্রিয়াটেড মানে দাগান্বিত, এই যে দেখছো একটু একটু দাগান্বিত। এখানে সেলগুলো দেখো একটু কি লম্বাটে ধরনের, এবং এখানে যে ব্যাসেলার লেমিনাটা দেখো, এখানে দেখো, এখানে দেখো, এই ব্যাসেলার লেমিনাটা কিন্তু ভেতরের দিকে চলে গেছে। ভেতরের দিকে গিয়ে এখানে কি একটা একটা স্ট্রায়া বা কি বলবো, একটা একটা স্ট্রাইপের মতো একটা গঠন তৈরি করেছে, যার কারণে এই বড় নালীটাকে বলা হচ্ছে স্ট্রিয়েটেড ডাক। এই স্ট্রিয়েটেড ডাকটা কিন্তু কি পরে এই যে লালা নালীগুলোর সাথে সংযুক্ত হয়ে মুখগহ্বরে লালাটা নিয়ে আসছে। এখন আমরা একটু লালা গ্রন্থি সম্পর্কে এক নজরে একটু দেখি। গ্রন্থিগুলোর নাম প্যারোটিড গ্রন্থি। এই গ্রন্থি স্যারাস বা জাইমোজেন নিঃস্রাবী সেল বলা হয়। কেন বলা হচ্ছে স্যারাস বা জাইমোজেন? অর্থাৎ আমরা এক কথায় যদি বলি, যারা এনজাইম নিঃসরণ করছে। এবং এই লালা নালীর নামটা হচ্ছে স্ট্যানসেন। ওই যে আমি পূর্বের যে স্লাইডটা যদি দেখো, এটা হচ্ছে স্ট্যানসেন নালী। তারপর হচ্ছে এখানে একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে লালা গ্রন্থিতে কিন্তু লালা গ্রন্থি প্যারাসিম্প্যাথেটিক এবং সিম্প্যাথেটিক স্নায়ু, মনে আছে নিশ্চয়ই তোমাদের, এই স্নায়ু দ্বারা নিয়ন্ত্রিত হয়। এছাড়াও এখানে আছে গ্লাসোফ্যারেঞ্জিয়ালের টিম্প্যানিক শাখা। তোমরা একটা জিনিস খেয়াল করবে, যখন আমরা ভয় পাই, আমরা কিন্তু কথা বলতে পারি না, মুখটা মনে হচ্ছে শুকিয়ে যায়। কারণ হচ্ছে ওই যে বললাম, আমাদের এগুলো সিম্প্যাথেটিক এবং প্যারাসিম্প্যাথিক স্নায়ু দ্বারা আমাদের লালা নিঃসরণ কিন্তু নিয়ন্ত্রিত হয়। যখন ভয় পাচ্ছি তখন কিন্তু লালা নিঃসরণ কমে যাচ্ছে, সেজন্য আমরা কথা বলতে পারি না। এরপরে আসো সাবম্যান্ডিবুলার গ্রন্থি। এটা কিন্তু মিশ্র, এখান থেকে এনজাইমও কিছু নিঃসৃত হয়, আবার মিউসিনও নিঃসৃত হয়, মিউকাস। এরপর এটাকে বলে ওয়ার্থিন নালী। এটাকে আমি ওয়ার্থিন নালী বলা হয়, যে নালীর মাধ্যমে সাবম্যান্ডিবুলার গ্রন্থি থেকে লালাটা মুখগহ্বরে যাচ্ছে। এখানে যে শাখাটা, যে স্নায়ুটা, সেটা হচ্ছে ফ্যাসিয়াল স্নায়ু। এই ফ্যাসিয়াল স্নায়ুটা কড়া টিম্পানাতে এসে দুই ভাগে বিভক্ত হয়। একটা যায় তোমার সাবম্যান্ডিবুলার গ্রন্থিতে, আরেকটা হচ্ছে সাবলিঙ্গুয়াল গ্রন্থিতে যাচ্ছে। এখন দেখতে পাচ্ছ সাবলিঙ্গুয়াল গ্রন্থি যে নালীটা, সেটাকে বলা হচ্ছে রিভিনাস নালী। এবং সাবলিঙ্গুয়াল গ্রন্থি থেকে শুধুমাত্র মিউকাস বা মিউকাস নিঃসৃত হয়ে থাকে। এখানে যদি আমরা লালার পরিমাণটা দেখি, তাহলে সবচেয়ে বেশি লালা শতকরা হারে সবচেয়ে বেশি লালা নিঃসৃত হয় সাবম্যান্ডিবুলার থেকে, এবং সবচেয়ে কম হচ্ছে সাবলিঙ্গুয়াল থেকে। আর প্যারোটিড থেকে হচ্ছে 25 ভাগ। এবং প্যারোটিডে কিন্তু যেহেতু এনজাইম, শুধুমাত্র এনজাইম নিঃসৃত হয়, এটা কিন্তু স্বচ্ছ। কিন্তু আবার আমরা যেহেতু লিঙ্গুয়ালে মিউকাস নিঃসৃত হয়, সেজন্য এখানকার লালাটা কিন্তু স্বচ্ছ না। এখন আসো লালা গ্রন্থির উপাদান ও কাজ। আমি একটু দ্রুত বলবো। লালা গ্রন্থির উপাদান পানি, সবচেয়ে বেশি পরিমাণে পানি থাকে, 99% পর্যন্ত পানি থাকে। এখন এই খাদ্যের এটা পানি থাকার কারণে এটা কিন্তু খাদ্যকে দ্রবীভূত করতে পারছে, খাদ্যের দ্রাবক হিসেবে কাজ করছে। তারপর হচ্ছে আমরা লালায় পানি থাকার কারণে কিন্তু স্বাদ অনুভব হচ্ছে, মুখের শুষ্কতা প্রতিরোধ করছে। আর মিউসিন কি করছে? খাদ্যকে পিচ্ছিল করছে, আমাদের দাঁতে ক্ষয় রোধ করছে। আর এটা বাফার হিসেবে কাজ করে। বাফার কি? বাফার হচ্ছে যে উপাদানগুলো ওই পরিবেশের পিএইচ কে কি করে না, পিএইচ কে একই ধরনের রাখার চেষ্টা করছে, কমতেও দিচ্ছে না, বাড়তেও দিচ্ছে না। কমে বা বেড়ে গেলে কি করবে? ওরা হাইড্রোজেন আয়নের কি করবে? দেওয়া নেওয়া করবে, জারণ বিজারণের মাধ্যমে পরিবেশটাকে একই রকম রাখার, অর্থাৎ নিরপেক্ষ রাখার একটা চেষ্টা করে। সে যে উপাদানগুলো, সেগুলোকে বাফার বলে। এখানে টাইলিন বলে যে এনজাইমটা নিঃসৃত হয়, যে সেটার আরেকটা নাম আছে, এটাকে বলা হয় লালা গ্রন্থির অ্যামাইলেজ। এটা ক্লোরিন আয়নের উপস্থিতিতে সিদ্ধ শ্বেতসারকে বিশ্লিষ্ট করে। তারপর আছে লাইসোজাইম এনজাইম। লাইসোজাইম এনজাইম আমাদের লালাতে আছে, আমাদের ঘামে আছে। কাজটা কি? বিভিন্ন ধরনের জীবাণু ধ্বংস করা, ব্যাকটেরিয়া ধ্বংস করা, আর বিভিন্ন ধরনের বর্জ্য যেগুলো, সেগুলো লালার মাধ্যমে পরিত্যক্ত হয়। আর আছে অজৈব উপাদান, সোডিয়াম আয়ন, পটাশিয়াম, ক্যালসিয়াম ইত্যাদির লবণ, বাইকার্বনেট, এগুলো কিন্তু বাফার হিসেবে কাজ করে। এবং তো বাফার হিসেবে কাজ করে। এবং আমাদের যে এনামেলের যে এনামেল, যেহেতু আমাদের এই পরিবেশটা লালাগন পরিবেশটা কিছুটা অ্যাসিডীয়, যে ক্ষয়টা হয় সেই ক্ষয়টা রোধ করার চেষ্টা করে, ক্ষয় রোধ করে।
আচ্ছা, এখন আসো আমরা আমাদের দেহের সবচেয়ে বড় যে গ্রন্থিটা, সেই গ্রন্থিটা নিয়ে আলোচনা করব। আমাদের দেহের সবচেয়ে বড় গ্রন্থি কি? আমাদের দেহের সবচেয়ে বড় গ্রন্থি হচ্ছে যকৃৎ। যকৃতের এই যে দেখো, যকৃৎটা দুইটি অংশে বিভক্ত। একটা হচ্ছে রাইট ডান লোব, আর একটা হচ্ছে লেফট লোব। মাঝখানে যে ফেলসিফর্ম লিগামেন্ট যেটা আছে, ফেলসিফর্ম লিগামেন্ট দুই ভাগে ভাগ করে থাকে। লোবটাকে আরেকটা কাজ করে, এটা কিন্তু এই লিগামেন্টের মাধ্যমে কিন্তু যকৃৎ আমাদের দেহ প্রাচীরের সাথে যুক্ত আছে। আর এখানে দেখো করোনারি লিগামেন্ট, করোনারি লিগামেন্ট এই এই ডায়াফ্রামের সাথে যকৃৎটাকে যুক্ত করেছে। তো এখন এখানে দেখো লিগামেন্টের একদম এই যে ফ্রান্সিফর্ম লিগামেন্টের এখানে একটা লিগামেন্ট, একটা গোলাকার একটা অংশ দেখছো, যেটাকে বলা হচ্ছে লিগামেন্টাম টেরেস। এটা কি? এটা হচ্ছে আমাদের যে আম্বেলিকাল রজ্জু থাকে বা আম্বেলিকাল কর্ড থাকে, ছোট মানে আমাদের যখন আমরা ভ্রূণ অবস্থায় থাকি, সেখানে যে ভেনটা থাকে আম্বেলিকাল ভেনের একটা অবশেষ বলতে পারো, পরিত্যক্ত অংশ। এই অংশটা এখানে পরবর্তীতে লিগামেন্টাম টেরাসে পরিণত হয়ে যায়। এই যে এখানে দেখো এই ছবিটাতে যদি দেখো, এখানে দেখো কতগুলো ফিশার, ফিশার মানে ছিদ্র আছে। এই ছিদ্রগুলো কিন্তু আমাদের এই যকৃৎটাকে কত অসম্পূর্ণভাবে চারটা ভাগে ভাগ করে। এই যে আমরা তো রাইট লোব এবং লেফট লোব দেখছি। এখন এইটা ভেতরের দিকে অর্থাৎ অঙ্কীয় দিকে আমাদের যে ডান অংশটা আছে, ডান অংশের অঙ্কীয় দিকে আহ আরো দুইটা অংশ আছে। একটু যদি এটা এদিকে আসে তাহলে আমরা দেখতে পারবো, সেটা হচ্ছে কর্ডেট এবং আরেকটা হচ্ছে কোয়াড্রেট। কর্ডেট এবং কোয়াড্রেট, যেটা কোয়াড্রেট অংশ এখানে কিন্তু এই যে এইটা কলসের মতো পিত্তথলিটা এটার সাথে সংযুক্ত থাকে। আমাদের এই যে যকৃৎটা, যকৃৎটা কিন্তু একটা আবরণী দ্বারা, একটা মেমব্রেন দ্বারা আবৃত। কেউ কি বলতে পারবে সেই মেমব্রেনটার নাম? ইয়েস, এটার নাম হচ্ছে গ্লিসন্স ক্যাপসুল। গ্লিসন্স ক্যাপসুল, এই গ্লিসন্স ক্যাপসুলটা আমাদের এই যকৃৎটাকে আবৃত করে রাখছে। এখন আমরা একটু আমাদের যকৃতের ভেতরের অংশ দেখি, ভেতরে কি আছে। গ্লিসন্স ক্যাপসুলটা ভেতরের দিকে এসে কত আমাদের এই যকৃৎ যে কতগুলো সেলগুলোকে কতগুলো খন্ডা, কতগুলো লোবে ভাগ করেছে। এই লোবে ভাগ করেছে, যেগুলোকে লোবিউল বলা হচ্ছে, যেগুলোকে লোবিউল বলা হচ্ছে। এখন এই লোবিউল গুলোতে, তাহলে প্রথমে দেখি লোবিউল গুলোতে কি আছে, অসংখ্য হ্যাপাটোসাইট সেল আছে। অসংখ্য হ্যাপাটোসাইট সেল, এই যে সুন্দর করে সাইকেলের স্পোকের মতো সজ্জিত অসংখ্য হ্যাপাটোসাইট সেল আছে। তারপরে এগুলোর মাঝখানে আবার ফাঁকা জায়গা আছে, এই যে সাদা সাদা, এগুলোকে বলা হচ্ছে সাইনোসয়েড। এবং কেন্দ্রে, একেবারে কেন্দ্রে দেখো, কেন্দ্রে কি আছে, একটা সেন্ট্রাল ভেন বা কেন্দ্রীয় শিরা আছে। আর আছে এরকম কতগুলো নির্দিষ্ট, যে এখানে 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 তিনটা তিনটা তোমরা দেখতে পাচ্ছ, তিনটা তিনটা নালী আছে, যেটাকে বলা হচ্ছে পোর্ট্রেট ট্রায়াড। তিনটা হ্যাপাটিক নালী, একটা হচ্ছে হ্যাপাটিক আর্টারি, আরেকটা হচ্ছে পোর্টাল ভেইন, আর একটা হচ্ছে বায়াল ডাকটিউল। হ্যাপাটিক আর্টারি মানে যেটা যকৃতের রক্ত সরবরাহ করছে, হ্যাপাটিক ধমনী। ভেইন রক্ত নিয়ে যাচ্ছে এখান থেকে। আর বাইল ডাকটিউল, বাইল ডাকটিউলটা কিভাবে তৈরি হচ্ছে? আচ্ছা, এর আগে আমাকে বলো যে, আচ্ছা বলো তো পিত্তথলির কাজ কি? হ্যাঁ, এখন অনেকেই বলবে পিত্তথলির কাজ হচ্ছে পিত্ত রসটা সঞ্চয় করা। পিত্তথলির কাজ হচ্ছে পিত্ত রসটা সঞ্চয় করা, পিত্তথলির পিত্তরস নিঃসরণ করা। কিন্তু আহ একটা জিনিস মনে রাখবে, আসলে পিত্তটা কোত্থেকে নিঃসৃত হচ্ছে? পিত্তটা নিঃসরিত হচ্ছে আমাদের এই হ্যাপাটোসাইট সেল থেকে। পিত্তটা নিঃসরিত হচ্ছে হ্যাপাটোসাইট সেল থেকে। এই হ্যাপাটোসাইট সেল থেকে পিত্তটা নিঃসরিত হয়ে পিত্তথলিতে জমা হয়। তাহলে কাজটা হচ্ছে পিত্তথলিতে সঞ্চয় রাখা। রসটা নিঃসরণ হচ্ছে এখান থেকে, হ্যাপাটোসাইট সেল থেকে। এই হ্যাপাটোসাইট সেলগুলো থেকে আবার কি কতগুলো ক্যানালিকুলি, অর্থাৎ নালীর একদম ছোট ছোট অংশ, এগুলোকে আমরা ক্যানালিকুলি বলি। এগুলো মিলে একটা ডাকটিউল, ডাকটিউল থেকে ডাক্ট এভাবে গঠিত হয়ে থাকে। আর এখানে এই যে সেন্ট্রাল ভেইনটা সাইনোসয়েডের মাধ্যমে কিন্তু এদের সাথে কি করছে, সংযুক্ত হচ্ছে। এখানে বাইরের দিকে একটা সেল আছে, ম্যাক্রোফেজ সেল। তোমরা অনেক জায়গায় ম্যাক্রোফেজ সেল পাবে, আমাদের যকৃতেও কিন্তু ম্যাক্রোফেজ সেল আছে। এই ম্যাক্রোফেজ সেল কিন্তু বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে থাকে। যেমন ধরো এখানে এটাকে আমরা বলি কাপফার সেল। কাপফার সেল কি কাজ করবে? যেহেতু ম্যাক্রোফেজ, অবশ্যই জীবাণু ধ্বংস করবে। এখন আসো যকৃতের কাজ।
যকৃতের কাজ আমি একটু যতটা সম্ভব একটু মানে সংক্ষিপ্ত আকারে বলার চেষ্টা করছি। যকৃতের কাজ হচ্ছে তিনটা। আসলে যকৃৎ সম্পর্কে যদি বলতে যাই, যকৃৎ হচ্ছে বলা হয় যে এটা হচ্ছে জীব আমাদের দেহের পোতাশ্রয় মানে বন্দর। তারপর হচ্ছে এটা হচ্ছে আমাদের দেহের জন্য একটা কবরস্থান, মানে আমাদের সেলগুলো এখানে এসে মরে। তারপর হচ্ছে এটাকে বলা হয় ল্যাবরেটরি, জৈব রসায়নাগার, এখানে অনেক কাজ হয়। তো সেজন্য এদের কাজ তো মানে অনেক বেশি। এখন আসো এই কাজগুলোকে আমরা তিন ভাগে ভাগ করতে পারি, তিনটা টাইটেল দিতে পারি। একটা হচ্ছে সঞ্চয় সম্পৃক্ত কাজ, তারপর হচ্ছে বিপাক সম্পৃক্ত কাজ, আর একটা হচ্ছে ক্ষরণ সম্পৃক্ত কাজ। তাইলে প্রথমে আমরা সঞ্চয় সম্পৃক্ত কাজ একটু করে বলি। গ্লাইকোজেন সঞ্চয় করা, টাইটেল থেকে বুঝতে পারছো, তো গ্লুকোজ থেকে গ্লাইকোজেনে সঞ্চয় করা, গ্লাইকোজেনে রূপান্তরিত করে পরিণত করে গ্লুকোজটাকে, এটাই হচ্ছে গ্লাইকোজেন সঞ্চয়। এরপর চর্বি এবং অ্যামাইনো অ্যাসিড সঞ্চয় করা, বিভিন্ন ভিটামিন এবং মিনারেল সঞ্চয় করা। এটা একটু বলি, যেমন যেই ভিটামিন গুলো চর্বিতে দ্রবণীয়, দেখি বলো কি কি ভিটামিন চর্বিতে দ্রবণীয়। এ, ডি, ই, কে, এগুলো কি করা হয়, এগুলো এখানে সঞ্চিত থাকে। তারপরে বিভিন্ন মিনারেল মধ্যে যেমন ধরো মিনারের মধ্যে তোমার কপার আছে, জিঙ্ক আছে, আয়রন আছে, মলিবডেনাম, এগুলো এখানে সঞ্চিত হয়। এই যে রক্ত সঞ্চয়, এখন বলতে পারো যে যকৃৎ কিভাবে রক্ত সঞ্চয় করে। যকৃৎ কিন্তু প্রায় দেড় দেড় হাজার মানে 1,500 লিটার পর্যন্ত, কি 500 ঘন সেন্টিমিটার, 500 ঘন সেন্টিমিটার পর্যন্ত রক্ত সঞ্চয় করতে পারে। কিভাবে করছে, তোমরা দেখেছো যে যকৃতের মধ্যে একটা যকৃতের মধ্যে পোর্টাল শিরা আছে, পোর্টাল পোর্টাল শিরা আছে, হ্যাপাটিক পোর্টাল শিরা। এই হ্যাপাটিক পোর্টাল শিরাই আসলে মূলত রক্তের ভান্ডার হিসেবে কাজ করছে। এবং এটার কারণে কিন্তু তাৎক্ষণিকভাবে কোন একটা আঘাতজনিত কারণে রক্তের প্রয়োজন হলে শরীর এখান থেকে কিন্তু রক্ত যায়। এখন আসো আমরা বিপাক সম্পৃক্ত কাজ দেখি। বিপাক সম্পৃক্ত কাজ হচ্ছে শর্করা বিপাক হচ্ছে, এখানে গ্লাইকোজেনেসিস হচ্ছে, অর্থাৎ গ্লাইকোজেন তৈরি হচ্ছে। গ্লুকোনিওজেনেসিস, এটা কি, এটা হচ্ছে গ্লুকোজ না, অন্য মানে কার্বোহাইড্রেট ছাড়া যদি প্রোটিন এবং ফ্যাট থেকে যদি গ্লুকোজ মানে তৈরি হয়, তখন আমরা সেটাকে বলি গ্লুকোনিওজেনেসিস। এরপর ফ্যাট বিপাক হচ্ছে, এরপর প্রোটিন বিপাক হচ্ছে, জিঅ্যামিনেশন, ইউরিয়া তৈরি হচ্ছে, প্লাজমা প্রোটিন, বিভিন্ন ধরনের প্লাজমা প্রোটিন, যেমন ধরো কি কি আছে প্লাজমা প্রোটিনের মধ্যে, থ্রম্বিন, ফাইব্রিন, তারপর আছে ফাইব্রিনোজেন, গ্লোবিউলিন, এই ধরনের যে অ্যালবুমিন, এগুলো প্লাজমা প্রোটিন গুলো এখানে সংশ্লেষিত হয়। আর হরমোন সংশ্লেষিত হচ্ছে। আর এখানে কি হয়, এখানে কিন্তু ভাঙনের কাজ চলে, হিমোগ্লোবিন ভাঙছে, বিভিন্ন ধরনের হরমোন ভাঙে, হিমোগ্লোবিন ভেঙে কি হচ্ছে, হিম এবং গ্লোবিন। তো হিমটা আবার, হিমটা ভেঙে এখানে যে ফেরাসটা আছে, আয়রনটা আছে, সেটা কিন্তু থেকে যায়। আর যে বাকি অংশটা আছে সেটা বিলরুবিন এবং বিলভার্ডিন, বিলভার্ডিন হচ্ছে সবুজ ধরনের, আর বিলরুবিন হচ্ছে হলুদ রঙের রঞ্জক পদার্থ, এই তৈরি হয়ে থাকে। তারপরে আসো বিভিন্ন ধরনের টক্সিক পদার্থ, আমাদের স্বাভাবিক বিভিন্ন কার্যক্রমের জন্য আমরা ওষুধ খাচ্ছি, অনেক কাজ করছি, বিভিন্ন কার্যক্রমের জন্য আমাদের শরীরের মধ্যে কিন্তু বিভিন্ন ওষুধ বা টক্সিক পদার্থ তৈরি হচ্ছে, সেটাও কিন্তু অপসারণ করছে যকৃৎ। এছাড়া তাপও উৎপাদন হয় বিভিন্ন যকৃতের অভ্যন্তরে বিভিন্ন বিক্রিয়া সংগঠনের মাধ্যমে আমাদের শরীরে কিন্তু তাপও তৈরি হচ্ছে। এরপর আসো ক্ষরণ সম্পৃক্ত কাজ। ক্ষরণ সম্পৃক্ত কাজ কি, একটাই কাজ, পিত্তরস ক্ষরণ করছে, যেহেতু পিত্ত তোমাদের সিলেবাসে আছে, আমি একটু এটা ডিটেলস বলবো। এখন আসো ডিটেলে বলবো। পিত্ত, পিত্ত হচ্ছে কোথেকে আসছে, আমি আগে বলেছি এটা যকৃতের হ্যাপাটোসাইট থেকে প্রতিদিন প্রায় 1 লিটার পিত্ত তৈরি হয়। যকৃৎ সেল কিন্তু অবিরত পিত্ত নিঃসরণ করে যাচ্ছে ক্যানালিকুলির মাধ্যমে, পরবর্তীতে এটা যকৃৎ নালীর মাধ্যমে, এটা সিস্ট নালীর সাথে যকৃৎ, এই যে এই যে নালীটা, অর্থাৎ পিত্তথলির এই যে নালী, এই নালীটাকে বলা হয় সিস্টিক নালী। কি নালী বলে, সিস্টিক নালী। এই নালীর মাধ্যমে পিত্তথলিটা এখানে জমা হয়, আবার এই এই নালীটা এখান থেকে পিত্তটা আবার সাধারণ যে যকৃৎ নালী, এটার মাধ্যমে ডিউওডেনামে উন্মুক্ত হচ্ছে, কার, এর আগে অবশ্য অগ্ন্যাশয় নালীর সাথে সংযুক্ত হচ্ছে। এখন এই পিত্ত নালীটা যেখানে যেখানে মানে ডিউওডেনামে উন্মুক্ত হয়, সেই জায়গাটাকে আবার আমরা বলি অ্যাম্পুলা অফ ব্যাটার, অ্যাম্পুলা অফ ব্যাটার। এই যে পিত্তটা নিঃসৃত হওয়া, এটা কিন্তু কয়েকটা হরমোন এবং কিছু প্রক্রিয়া দ্বারা নিয়ন্ত্রিত হয়। কি কি হরমোন,
সিক্রেটিন হরমোন, গ্যাস্ট্রিন হরমোন, কোলেসিস্টোকাইনিন হরমোন, এগুলো পিত্তের ক্ষরণটা নিয়ন্ত্রণ করে। আরেকটা এই যে কোলারেটিক ক্রিয়া, এটা হয়তো তোমাদের অপরিচিত মনে হবে। কোলারেটিক ক্রিয়াটা হচ্ছে এটা কি, এটা এই যে পিত্ত থেকে পিত্তরস গেল কোথায়, ডিউডেনামে, ডিউডেনাম থেকে জেজুনাম, যেখানে গিয়ে কিছু পিত্ত লবণ, আমি বলেছি ইলিয়াম, তোমাদের নিশ্চয় মনে আছে, পিত্ত পিত্ত কিন্তু আবার ইলিয়াম দ্বারা শোষিত হচ্ছে। এখানে হ্যাপাটিক শিরার মাধ্যমে আবার কোথায় যাচ্ছে, হ্যাপাটিক পোর্টাল শিরার মাধ্যমে এগুলো যকৃতে যাচ্ছে। তো এখানে তো পিত্ত রয়েছে। পিত্ত যখন যকৃতে যাচ্ছে, যকৃৎ সেলগুলো উদ্দীপ্ত হয়, তখন এই যে উদ্দীপনাটা, এটাও কিন্তু পিত্ত রস নিঃসরণটাকে নিয়ন্ত্রণ করে। আর এই যে পুরো প্রক্রিয়াটা, এটাকে বলা হচ্ছে কোলেরটিক ক্রিয়া। পাইলের মধ্যে কি থাকতে পারে, পানি আছে, সবচেয়ে বেশি পানি, 97% থেকে প্রায় 98%। অযুবই লবণ আছে, তারপর পিত্ত লবণ আছে, সোডিয়াম ক্লোরোকোলেট, তারপর সোডিয়াম গ্লাইকোলেট, বিভিন্ন ধরনের পিত্ত রঞ্জক, বিলরুবিন, বিলবার্ডিন, এছাড়া রয়েছে কোলেস্টেরল এবং হচ্ছে ফ্যাট। পিত্তের কাজ, পিত্তের কাজ হচ্ছে, প্রথম কাজটা আমরা পিত্তকে এত বেশি চেনার পেছনে কারণ হচ্ছে ইমালসিফিকেশন। ইমালসিফিকেশনটা কি, এটা হচ্ছে চর্বি জাতীয় খাদ্য কিন্তু পরিপাক করার জন্য আমাদের যে আমাদের মুখগহ্বরে কিনে কোনো এনজাইম নেই, বা আমাদের যে পাকস্থলীতে সামান্য পরিমাণে এটা অ্যাক্টিভ আছে এনজাইমটা, তাহলে এটা আমরা যে চর্বি জাতীয় খাদ্য খাচ্ছি, এটা কিভাবে মানে শোষণ উপযোগী হবে। তখন পিত্ত কি করে, পিত্ত লবণের মাধ্যমে চর্বি জাতীয় খাদ্যগুলো ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র কণায় পরিণত হয়, এটাকে বলা হয় ইমালসিফিকেশন। এগুলো আমরা পিত্তের পরিপাকে পড়বো। আর আছে এখানে পিত্ত কিন্তু আমি আগেও বলেছি চর্বিত দ্রবণীয় বিভিন্ন ভিটামিন শোষণে সহায়তা করে। তারপর হচ্ছে এই যে পিত্তটা হাইড্রোক্লোরিক অ্যাসিডকে প্রশমিত করে, পিএসটা নিয়ন্ত্রণ করছে, কোনটাকার, জিউডেনামের। হ্যাঁ, লাইপেজ ও এনজাইমকে সক্রিয় করছে। এটা পিত্ত লাইপেজ এনজাইমকে সক্রিয় করে, এবং পেরিস্টালসিস প্রক্রিয়াটা কিন্তু বৃদ্ধি করাতে, বাড়িয়ে দেওয়ার জন্য পিত্ত লবণের প্রয়োজন আছে। এখন আছো অগ্নাশয়। অগ্নাশয় আমরা সেই ছোটবেলা থেকে একটা মাঝে মাঝে যখন থেকে এই পড়াগুলো শুরু হয়েছে, তখন থেকে একটা প্রশ্ন আসে যে অগ্নাশয়কে কেন আমরা মিশ্রগ্রন্থি বলি। কেন বলি বলো? মিশ্রগ্রন্থি বলি এই কারণে, কারণ এটাতে কিন্তু দুই ধরনের, অর্থাৎ বহিঃকরাও হিসেবে কাজ করে, অন্তঃক্ষরা হিসেবেও কাজ করে। সেই জন্য এই গ্রন্থিটাকে আমরা বলছি মিশ্র গ্রন্থি। এখন আসো অগ্নাশয়ের আমরা একটা বাইরে কি রকম দেখতে, এই যে একটা আম পাতার মতো দেখতে গঠনটা, এখানে আবার একটা মাথা, যেটাকে হেড অফ প্যানক্রিয়াস বলছে, ডিউডেনামের দিকের অংশটা। এরপর আছে বডি অফ প্যানক্রিয়াস, এরপর হচ্ছে টেল অফ প্যানক্রিয়াস, একদম শেষের দিকে যে অংশটা, এটাকে বলা হচ্ছে টেল অফ প্যানক্রিয়াস। আর এই যে নালী, এই নালীটা হচ্ছে প্যানক্রিয়াটিক জাত বা প্যানক্রিয়াটিক নালী। এই এখানে অগ্নাশয়ের এখানে বহিঃকরা গ্রন্থিতে আমরা যখন ভেতরের অংশ দেখবো, একটু দেখি আমরা। এই যে এখানে যে সেলটা সিনাস, আমি তোমাদেরকে বলেছি যে এটা ক্ষরণের ব্যাপার থাকলে, অর্থাৎ নিঃসরণের ব্যাপার থাকলে সেখানে এসিনিগুলো গঠিত হবে। এখান থেকে এই যে এই সেলগুলো থেকে অগ্নাশয়িক রসগুলো লুমেনে পড়ে, এখান থেকে যেই ছোট ছোট অনেকগুলো অগ্নাশয়িক নালী একসাথে মিলে গঠিত হয় উইটসাং নালী বা প্রধান অগ্নাশয়িক নালী। এটার মাধ্যমে কোথায় যাচ্ছে, আবার সাধারণ পিত্তনালীর মাধ্যমে ডিউডেনামে উন্মুক্ত হচ্ছে। এখানে এই বাইরের অংশটা হচ্ছে বহিঃকরা অংশ, অর্থাৎ এখান থেকে এনজাইম নিঃসৃত হচ্ছে। আর ভেতরের এটা হচ্ছে অন্তঃক্ষরা অংশ। এখানে কি কি আছে, এখানে আছে তোমার আলফা সেল। আলফা সেল গ্লুকাগন নিঃসরণ করছে। আর হচ্ছে বিটা সেলে যে ছোট 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 যে সেলগুলো, এগুলো হচ্ছে বিটা সেল, এটা কি নিঃসরণ করছে, ইনসুলিন নিঃসরণ করছে। আর আছে তোমার ডেল্টা সেল। ডেল্টা সেলটা সোমাটোস্টেটিন নিঃসরণ করছে, সোমাটোস্টেটিন নিঃসরণ করছে। তারপর আর পিপি অর্থাৎ প্যানক্রিয়াটিক পলিপেপটাইড নিঃসরণ করছে এই এফ সেলটা। তাহলে এই সেলগুলো, আমি ভেতরের যে সেলগুলোর কথা বললাম, এই চারোটা সেল কিন্তু হরমোন নিঃসরণ করছে। সেই জন্য এই অংশটাকে বলা হয় অন্তঃক্ষরা অংশ। তাইলে দেখো, একটা গ্রন্থির মধ্যে আছে তোমার দুই ধরনের অংশ, একটা হচ্ছে বহিঃক্ষরা অংশ, একটা হচ্ছে অন্তঃক্ষরা অংশ, যার কারণে এটাকে বলা হচ্ছে মিশ্র গ্রন্থি। আর এই যে ভেতরে তোমরা দেখতে পাচ্ছ ভেতরের অংশটা, পল ল্যাঙ্গারহ্যান্স এটা প্রথমে আবিষ্কার করেছেন বলে এটাকে বলা হচ্ছে আইল্যান্ডস অফ ল্যাঙ্গারহ্যান্স, ল্যাঙ্গারহ্যান্সের দ্বীপপুঞ্জ।
আর এই যে গ্লুকাগন এবং ইনসুলিন, এগুলো আসলে যাদের ডায়াবেটিস আছে আমরা মোটামুটি পরিচিত হরমোন, কারণ এগুলো কিন্তু গ্লুকোজ নিয়ন্ত্রণ করে থাকছে। তারপর আসো আমরা আহ, পরবর্তী এই যে প্যানক্রিয়াটিক পলিপেপটাইড বলছি, বা বিটা আরেকটা সেল বলছি ডেল্টা, এটা সোমাটোস্টেটিন, এটা এক ধরনের হরমোন নিঃসরণ করছে। প্যানক্রিয়াটিক পলিপেপটাইড যেটা পিপি পিপি হরমোন বলা হয়, এটা আসলে তোমার খাদ্য গ্রহণের পরে কিন্তু নিঃসরণটা হয়ে থাকে। এটা আরেকটা কাজ করে, ক্ষুধা হ্রাস করে দেয়। আর যে বাইরের যে অংশটা, যে অগ্নাশয়িকের আমরা বহিঃকরা অংশ, এখান থেকে বিভিন্ন ধরনের এনজাইম নিঃসৃত হচ্ছে, যেটা পরিপাকে সাহায্য করছে। এই যে আমি এখানে একটু বর্ণনাটা দিয়েছি, এখানে 4 ধরনের হরমোন নিঃসরণ করে উৎসাং নালী এগুলো। আর তারপরে আসো এখানে অগ্নাশয় রসের উপাদান কি কি আছে। পানি আছে, বিভিন্ন জৈব উপাদান, অজৈব উপাদান আছে, বিভিন্ন আয়ন, সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, জিঙ্ক জিঙ্ক জিঙ্ক, বাইকার্বনেট, ক্লোরাইড, তারপরে ক্লোরাইড লবণ, এইগুলো আছে। তারপর হচ্ছে জৈব উপাদানের মধ্যে আছে লাইপেজ, বিভিন্ন এনজাইম রয়েছে। তারপরে আছে এখানে বাইকার্বনেট, পাকস্থলীর এখানে বাইকার্বনেট থাকে, পাকস্থলীর অম্লীয় রসকে এটা প্রশমিত করে থাকে। আর এখানে আর কি কাজ হয়, এনজাইম খাদ্য পরিপাক করে এবং অম্ল ক্ষারের ভারসাম্যটা নিয়ন্ত্রিত হয়। এখন একেবারে আমরা শেষের দিকে আমরা গ্যাস্ট্রিক গ্রন্থি এবং আন্ত্রিক গ্রন্থি একটু দেখি। এই যে গ্যাস্ট্রিক গ্রন্থি, আমি গ্যাস্ট্রিক পিটের কথা বলেছিলাম, অর্থাৎ লুমেন না কিন্তু। এই যে আমরা বললাম যে এখানে অবিক্যাপ আছে, এখানে যে গ্যাস্ট্রিক গ্রন্থিটা, গ্যাস্ট্রিক পিট গুলো আছে, পিটের এখানে অসংখ্য, প্রায় লুমেনে 3.5 মিলিয়ন গ্যাস্ট্রিক পিট আছে। আর গ্যাস্ট্রিক পিটে এই জায়গাটাতে অসংখ্য কি আছে, গ্যাস্ট্রিক গ্রন্থি আছে। এই গ্যাস্ট্রিক গ্রন্থি দেখো কি কি আছে। গ্যাস্ট্রিক গ্রন্থি কোথায়, আমি যে একটা আলোচনা করে আমি সরাসরি গ্যাস্ট্রিক গ্রন্থিতে চলে গেলাম। আমাদের পাকস্থলীর কথা বলছি, আমাদের পাকস্থলীর ভেতরে প্রাচীরে এখানে কি কি সেল আছে দেখো। একদম সারফেস মিউকাস সেল উপরের দিকে, যে এটা কি করে, মিউকাস এবং বাইকার্বনেট নিঃসরণ করে, বাইকার্বনেট এবং মিউকাস নিঃসরণ করে থাকে। আর এই যে নেক মিউকাস সেল, এটা আরেকটা স্টেম সেল বলতে পারে, এটা উপরে নিচে প্রয়োজন অনুযায়ী অন্য কোষে পরিবর্তিত হয় আর মিউকাস নিঃসরণ করে থাকে। প্যারাটাল সেল, এটাকে জাইমোজেন সেলও বলে থাকে, জাইমোজেনিক জাইমোজেনিক কোষ বলা হয়। আর এই জাইমোজেনিক কোষ, এখান থেকে তোমার কি নিঃসৃত হচ্ছে, এখান থেকে হাইড্রোক্লোরিক অ্যাসিড নিঃসরণ হচ্ছে। এই হাইড্রোক্লোরিক অ্যাসিড কি করে আবার ওই যে পেপসিনোজেন, চিপ সেল যে পেপসিনোজেন নিঃসরণ করছে, সেই পেপসিনোজেনকে পেপসিনে পরিণত করছে। এখানে জি সেল আছে, জি সেল গ্যাস্ট্রিন নিঃসরণ করছে। কেউ কি বলতে পারবে গ্যাস্ট্রিনটা কি? হ্যাঁ, গ্যাস্ট্রিনটা হচ্ছে এক ধরনের হরমোন। তাহলে এখন আমি দেখো এখানে হাইড্রোক্লোরিক অ্যাসিড নিঃসরণ হচ্ছে, বিভিন্ন ধরনের তোমার কি এনজাইম নিঃসৃত হচ্ছে। এই নিঃসরণের আমাদের পাকস্থলী কেন সে কিন্তু অনেককে পরিপাক করছে, অনেক ধরনের খাবার পরিপাক হচ্ছে, কিন্তু নিজে পরিপাক হচ্ছে না, কেন বলো? কারণ হচ্ছে এখানে যে এনজাইম গুলো নিঃসৃত হয় সেটা হচ্ছে সেগুলো হচ্ছে নিষ্ক্রিয়, যেমন পেপসোনোজেন, জ্যান শব্দটা থাকলে মনে করবে এটা নিষ্ক্রিয় হরমোন, নিষ্ক্রিয় এনজাইম। তারপরে আছে আমাদের পাকস্থলীতে মিউকাস প্রাচীর আছে। এই মিউকাস প্রাচীর আবার দেখো মিউকাস বাইকার্বনেট দুইটা নিঃসৃত হচ্ছে। মিউকাস জেলের মধ্যে যখন হাইড্রোক্লোরিক বাইকার্বনেটের দিকে যায়, সেটা অনেকটা কি প্রশমিত হয়ে যায়। তারপর এখানে যে সেলের অ্যান্টি এনজাইম কিন্তু পাকস্থলীর প্রাচীরের কোষের উপর ক্রিয়া করতে দেয় না। সেই জন্য পাকস্থলী সবাইকে পরিপাক করলেও সে নিজে কিন্তু বেঁচে যাচ্ছে, তার এই যে আবরণটা কিন্তু রক্ষা পাচ্ছে। এখানে মিউকাস সেল, মিউকাসের জেলি আছে, তারপরে বাইকার্বনেটের মধ্যে দিয়ে যখন হাইড্রোক্লোরিক অ্যাসিডটা যাচ্ছে সেটা প্রশমিত হয়ে যায়। এই কারণে আমাদের পাকস্থলীর প্রাচীর কিন্তু নিজে এনজাইম দ্বারা পরিপাক হয় না। এরপর আসো আন্ত্রিক গ্রন্থি, ইন্টেস্টাইনের যে গ্ল্যান্ড, আমাদের ইন্টেস্টাইনের মধ্যে অনেকগুলো এরকম আঙ্গুলের মতো প্রবর্ধক আছে, যেগুলোকে আমরা ভিলাই বলি, একদম উপরে যেটা মাইক্রোভিলাই। এরপর দেখো রক্তজালিকা আছে, ল্যাকটিয়ালটা আমাদের আমরা কিন্তু যে চর্বি শোষণ করব, ফ্যাটি অ্যাসিড, গ্লিসারন, তখন আমাদেরকে দেখতে হবে যে এটা ল্যাকটিয়ালের মাধ্যমে। কারণ হচ্ছে ল্যাকটিয়াল এই কারণে বলা হচ্ছে, এটা দেখতে সাদা, কেন সাদা, এটা ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারল শোষণ করে। এটার মাধ্যমেই, এটা হেপাটিক পোর্টাল শিরার মাধ্যমেই কোথায় চলে যাচ্ছে, যকৃতে যাচ্ছে, যকৃতে যায় না আসলে, এটা হচ্ছে কি একদম
রক্তস্রোতে চলে যায়। তারপরে এটা আমরা পরে দেখবো আমাদের পরিপাকে। এরপরে দেখো এখানে আন্তরিক, এই যে আন্তরিক গ্রন্থি যেটাকে পিপ্ট অফ লিভার কোন সেল বলা হয়, এখানে দেখো আমরা গবলেট সেল, এই যে গবলেট, গবলেট তো তোমরা চিনো, অর্থাৎ যেখানে আমরা পানিও নিই, গবলেট, এই গবলেটের মতো দেখতে বলে এগুলোকে গবলেট কোষ বলে। এটা মিউকাস নিঃসরণ করে। তারপর এখানে এন্টেরো এন্ডোক্রাইন সেল আছে, যেগুলো থেকে কোলোসিস্টোকাইনিন নিঃসৃত হচ্ছে, সিক্রেটিন হরমোন নিঃসৃত হচ্ছে। তাহলে এনজাইমটা আসলে কোথেকে নিঃসরণ হচ্ছে? এনজাইমটা এই যে এখানে নিচের দিকে, অর্থাৎ তান্ত্রিক গ্রন্থির নিচের দিকে এসে যে সেলটা, এগুলোকে প্যানেট সেল বলা হয়, পানেট সেল বলা হয়, এইগুলো থেকে লাইসোজাইম এনজাইম নিঃসৃত হচ্ছে। আবার এক্রিপ্টের এখান থেকে বিভিন্ন এনজাইম কিন্তু এরা কি করছে, নিঃসরণ করছে। এই যে আমি এখানে হরমোনের কথা, মাইক্রোবিলাইয়ের কথা বললাম, এই তোমরা এই যে এনজাইম গুলো নিঃসরণ হয় ক্ষুদ্রান্তের মধ্যে, আন্তরিক গ্রন্থি যেগুলোকে আন্তরিক রস নিঃসরণ হচ্ছে, যেগুলোকে সাক্কাস এন্ট্রিকাস বলে। আমি ডিউডেনাম যখন পড়িয়েছিলাম তখন তোমাদেরকে বলেছে যে ডিউডেনাম থেকে মিউকাস এবং পানি নিঃসৃত হয়, তাহলে ওটাও কিন্তু আন্তরিক জুস। আবার এখান থেকে কিন্তু কি নিঃসৃত হচ্ছে, এখান থেকে প্যানেসেলের এখান থেকে এনজাইম তৈরি হচ্ছে বিভিন্ন। এই সেলগুলো আস্তে আস্তে কোথায় চলে আসে, বিলার এদিকে চলে আসে, বিলাইট এদিকে চলে এসে এগুলো সরে আসে এখানে। এখানে এদের সেলটা অনেক সময় কি হয়, ফেটে যায় এখানে, ওইখানে কিন্তু খাদ্যটা পরিপাক হয়ে যায় এনজাইম নিঃসরণকারী। এখানে অনেক সময় তোমাদের একটা প্রশ্ন করা হয় যে অন্ত্রের এনজাইমকে কেন মেমব্রেন এনজাইম বলা হয়ে থাকে, অন্ত্রের এনজাইমকে কেন মেমব্রেন এনজাইম বলা হয়ে থাকে? কেউ কি আমাকে বলতে পারবে যে কেন অন্ত্রের এনজাইমকে মেমব্রেন এনজাইম বলা হয়? এটা বলার সহিত আমি বললাম, এখান থেকে সেলগুলো যখন আস্তে আস্তে কোষগুলো যখন তৈরি মানে ক্রমান্বয়ে বিলাসের শীর্ষ দিশে চলে যায়, এখানে এনজাইমটা মুক্ত হয় এবং কোষের চারপাশে যে খাদ্যবস্তু গুলোকে কি করে, অন্ত্রের এনজাইমটা পরিপাক করে। এখানে কিন্তু লুমেনে কোনো এনজাইম পড়ে না, এদের মেমব্রেনের সাথে এনজাইম গুলো সংযুক্ত থাকে। তোমরা অনেকটা মেমব্রেন প্রোটিনের মতো কাজ করে, এই জন্য এনজাইম গুলোকে বলা হচ্ছে তোমার মেমব্রেন এনজাইম। এই এনজাইম গুলোকে বলা হচ্ছে মেমব্রেন এনজাইম। যেমন ধরো এন্টারোকাইনেজ, অনেক সময় প্রশ্ন করে 4টা 5টা 6টা এরকম মেমব্রেন এনজাইমের নাম বলো। কি কি? ম্যালটেজ আছে, সুক্রেজ আছে, তারপরে তোমার ল্যাকটেজ, নিউক্লিওটাইডেজ, এগুলো আছে, এগুলো হচ্ছে অন্ত্রের এনজাইম। আসলে ক্ষুদ্রান্তে কি হচ্ছে, একদম পরিপাকের শেষ পর্যায়ে চলে আসে, এখানে কিন্তু খাদ্য অনেকটা পরিপাক হয়ে আসে। এই জন্য এখানে একেবারে লুমেনের এনজাইমটা নিঃসৃত হয়ে পড়ে না এই সেল থেকে, তো এখানে একদম কি বলা যায়, অনেকটা সেলের আবরণের মধ্যে সেলগুলো ফেটে গিয়ে বা সেলের মধ্যে কি হয়ে যাচ্ছে, খাদ্যটা পরিপাক হচ্ছে, এখান থেকে পরিশোষণ হচ্ছে। একদম আমরা শেষ পর্যায়ে চলে এসেছি। আজকে আমরা যেটা পড়লাম পরিপাক তন্ত্র সম্পর্কে, চলো আমরা একটা যা পড়েছি একটা ভিডিওর মাধ্যমে সংক্ষেপে একটু দেখার চেষ্টা করি। এই যে দেখতে পাচ্ছ আমাদের ওরাল ক্যাভিটি, তারপর হচ্ছে ওরাল ক্যাভিটি, এরপর দেখো এখান থেকে খাদ্যটা যাচ্ছে, খাদ্য দেখতে পাচ্ছ এখানে খাদ্যটা দাঁত দ্বারা, লালা গ্রন্থি দ্বারা, দাঁত দ্বারা এটা কর্তন করা হচ্ছে। এরপর এটা লালা গ্রন্থি, লালা রসের মাধ্যমে এটা বোলাসে পরিণত হলো। বোলাসটাই যে দেখো গলবিল হয়ে, এই যে দেখো এই যে এপিগ্লটিসটা কিন্তু বন্ধ করে দিচ্ছ, কাকে বন্ধ করে দিল, এই যে শ্বাসনালীটাকে বন্ধ হয়ে গেল। এটা যে সংকুচন প্রসারণ, সংকুচন প্রসারণের মাধ্যমে পেরিস্টালসিস প্রক্রিয়ায় অন্য নালী হয়ে কোথায় যাচ্ছে, পাকস্থলীতে যাচ্ছে। এখানে এটা হচ্ছে পাইলোরি, এটা হচ্ছে কার্ডিয়াক স্ফিংক্টার। এখানে দেখো অনেকগুলো গ্যাস্ট্রিক জুস, বিভিন্ন ধরনের হাইড্রোক্লোরিক অ্যাসিড সহ, এই যে এখানে এটা কাইমে পরিণত হলো, কাইমে পরিণত হয়ে এটা পাইলোরিক স্ফিংক্টার পার হয়ে ডিউডেনামে চলে গেল, ডিউডেনামে হয়ে জেজুনামে গেল, জেজুনামে এখানে আরো মানে পরিপাক হলো, পরিশোষিত হলো। এরপর এটা কোথায় যাচ্ছে, ইলিয়ামে যাচ্ছে। এই যে দেখো এখন একটু এখানে কি হচ্ছে দেখো, এখানে লিভার থেকে আসছে রস, তারপর এটা দেখানো হয়, এই যে দেখো এখানে ভিলাইটা দেখানো হচ্ছে। ভিলাইতে কি হচ্ছে আমরা একটু দেখি, অর্থাৎ এই যেগুলো ভিলাই, মাইক্রোভিলাই গুলো দেখানো হচ্ছে। ক্যাপিলারি রক্তজালিকা, ল্যাকটিয়াল যেটা চর্বি পরিপাকে পরিশোষণের গুরুত্বপূর্ণ অংশ,
এই যে দেখো এগুলো হেপাটিক পোর্টাল, এটা শিরার মাধ্যমে রক্তনালীগুলো বাইরের যে মেমব্রেন গুলোর মাধ্যমে চলে যাচ্ছে, শোষণ যা হয়ে গেল পরিশোষণ হয়ে গেল যে খাদ্যগুলো, আর বাকিগুলো কোলনের মাধ্যমেই চলে আসছে। কোলনে কি কি হচ্ছে, পানি অ্যাবজর্ব হচ্ছে, ভিটামিন ম্যানুফ্যাকচার হচ্ছে, তারপরে মিউকাস নিঃসরণ হচ্ছে। এই যে দেখো এই একদম অপাচ্য যে যেগুলো রয়ে গেল সেগুলো রেকটামে এসে